Hi, dear student. Welcome to your channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী তোমাদের পলিটি এডুকেটর। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি ফার্স্ট চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো আমি তোমাদের সাথে দুটো ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে আমি তোমাদের সাথে এই চ্যানেলে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি বইটাকে ফলো করে সেই বইটা আমি তোমাদের সাথে আমি আলোচনা করব। তো আজকে আমি ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্ত বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা আমি তোমাদের সাথে আলোচনা করব, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো আজকে আমি যে পার্টটা নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের সেটা হচ্ছে কোম্পানি রুল। কোম্পানি রুলের দুটো আইন আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব, একটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 আর একটা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে এই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে এই চ্যানেলটা শেয়ার করো। তো চলো আজকে আমরা আলোচনা শুরু করি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কোম্পানি রুল। তো আর একবার আমি রাহুল চক্রবর্তী, ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের এডুকেটর আনএকাডেমিতে। তো ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া রয়েছে, যে প্রোফাইল লিঙ্ক থেকে তোমরা আনএকাডেমির আমার ক্লাস হচ্ছে তোমরা অ্যাক্সেস করতে পারবে, স্পেশাল ক্লাস, প্লাস ক্লাস। তো এই ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা যদি আমাকে ফলো করো তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কোম্পানি রুল, ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের যে বই, সেই বইটা আমি তোমাদের সাথে এই চ্যানেলে আলোচনা করব, যেটা আমি তোমাদের সাথে আগেই আলোচনা করেছি। এবং যারা তোমরা আমার প্রিভিয়াস ক্লাস যারা দেখোনি সেই ক্লাসটা একটুখানি দেখে নিও। সেই ক্লাসে আমি আলোচনা করেছি যে এই চ্যানেলে আমি তোমাদের সাথে কোন টপিকগুলো আলোচনা করব এই বই থেকে। তো আমি প্রথমেই আলোচনা করব হচ্ছে মেন যে টপিকগুলো আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদেরকে দেখতেই হবে, আমাদেরকে পড়তেই হবে। তো মেন টপিকের ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি যে চ্যাপ্টারটা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে যে পার্টটা নিয়ে আমি আলোচনা করব এই চ্যাপ্টারের, সেই পার্টটা হচ্ছে কোম্পানি রুল। তো প্রথম যে রুলটা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। তো প্রথমেই আমি একটুখানি তোমাদের সাথে আলোচনা করব একটা বিষয়, যে আমরা প্রত্যেকেই জানি যে আমরা 200 বছর আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। তো এই 200 বছর ব্রিটিশরা আমাদের কি করেছে, আমাদের নিয়ন্ত্রণ করেছে, আমাদের পরিচালনা করেছে। কিন্তু এই ব্রিটিশ রুলটাকে আমরা দুটো পার্টে ডিভাইডেড করি। একটাকে আমরা বলি হচ্ছে কোম্পানি রুল, আর একটাকে আমরা বলি হচ্ছে ক্রাউন রুল। ঠিক আছে, কোম্পানি রুল মানে হচ্ছে কোম্পানির শাসন। তাহলে কোম্পানি রুল এই যে পার্টটা, এই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এই সময়ে কিন্তু ইন্ডিয়া ওয়াজ নট ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ডিরেক্টলি। এই সময় আমাদের পরিচালনা করতো, আমাদের নিয়ন্ত্রণ করতো কোম্পানি, আর কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। ওকে, আর ক্রাউন রুল মানে কি? ক্রাউন রুল মানে হচ্ছে যখন ইন্ডিয়া ওয়াজ ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ঠিক আছে, আর এই ক্রাউন রুলের স্টার্ট হয়, আশা করি তোমরা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। যে আইনে আমরা কি দেখতে পাচ্ছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাবলিশড হচ্ছে এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সেটা কি হচ্ছে বলো, ট্রান্সফার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ব্রিটিশ ক্রাউন। তাহলে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে শুরু হলো কি বলো, ক্রাউন রুল। তাহলে এই 1858 এর আগে পর্যন্ত, ঠিক আছে, এই যে তার আগের যে সময়টা, সেই সময়টা যদি আমরা দেখি তখন কিন্তু আমাদের শাসন করছে বা আমাদের পরিচালনা করছে কিন্তু কোম্পানি। ঠিক আছে, কিন্তু কোম্পানিকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে এই সময়ে যে আইনগুলো হচ্ছে সেই আইনগুলো কিন্তু কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য কি হচ্ছে বলো, আইনগুলো হচ্ছে, যার প্রভাব পড়ছে কোথায় বলো, ভারতবর্ষে। তাহলে আমরা বলতেই পারি যে কোম্পানি রুল সেই সময় কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট যাবতীয় আইন কিন্তু করছে কি বলো, কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক আছে, কোম্পানির প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্য, যার প্রভাবটা গিয়ে পড়ছে কোথায় বলো, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে। তাই এই সিরিজের মানে কোম্পানি রুলের প্রথম যে আইনটা সেটাই হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট
1773। তো এই আইনের দেখো একটা বৈশিষ্ট্য আমি এখানে তুলে দিয়েছি, সেটা হচ্ছে কি যে রেগুলেটিং অ্যাক্ট 1773 ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টেকেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া। তা দেখো এই আইনটা কাকে কন্ট্রোল করার জন্য, কাকে রেগুলেট করার জন্য করা হচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্স কি বলো ইন ইন্ডিয়া। তাহলে যে আমি প্রথমেই বলছিলাম তোমাদেরকে যে এই যে কোম্পানি রুল, তার মানে হচ্ছে কি যে কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য কি করছে বলো ব্রিটিশ গভর্নমেন্ট আইন কানুন করছে, যার প্রভাবটা গিয়ে পড়ছে হচ্ছে কোথায় বলো ইন্ডিয়াতে। তাহলে এই সময়ে কিন্তু আমরা বলতে পারি না যে এরকম কোনো আইন হচ্ছে যে আইনটা কি বলো ডিরেক্টলি যারা ইন্ডিয়ান রয়েছে, ঠিক আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক আছে। তাই দেখো বলাই হচ্ছে যে রেগুলেটিং অ্যাক্ট 1773 ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টেকেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য, রেগুলেট করার জন্য কি হচ্ছে এই আইনটা করা হচ্ছে, করছে কি ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে। এবং এই আইনটার বিশেষ কিছু বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। তার মধ্যে তো তোমরা একটা জানোই যে গভর্নর অফ বেঙ্গলকে কি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস, ছবিতে দেখতে পাচ্ছ ওয়ারেন হেস্টিংস। এবং এটাও তোমরা জানো যে এই রেগুলেটিং অ্যাক্ট 1773-তে বলা হলো যে ক্যালকাটাতে কি হবে, সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হবে। যে সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হলো হচ্ছে 1774-এ, এবং যে সুপ্রিম কোর্ট 1775-এ মহারাজা নন্দ কুমারকে কি দিল বলো ডেথ সেন্টেন্স, যেটাকে আমরা বলে থাকি কি বলো জুডিশিয়াল মার্ডার, মহারাজা নন্দ কুমারকে, ঠিক আছে, এলিজা ইম্পে, চিফ জাস্টিস এলিজা ইম্পে। তো আমরা এই অ্যাক্টের ফিচার্সগুলো আমরা আলোচনা করব। তাহলে চলো একবার দেখে নিই এই অ্যাক্টের ফিচার্স, যেগুলো আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। তো প্রথমেই দেখো যেটা বলা হচ্ছে যে ইট ডেজিগনেটেড দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। গভর্নর অফ বেঙ্গল থেকে কি হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই ডেজিগনেশনটা কি হচ্ছে বলো দেওয়া হচ্ছে, ওকে। অ্যান্ড ক্রিয়েটেড অ্যান এক্সিকিউটিভ কাউন্সিল, ঠিক আছে, এবং একটা এক্সিকিউটিভ কাউন্সিল কি করা হচ্ছে, ক্রিয়েটেড করা হচ্ছে, এবং কতজন সদস্য থাকবে, 4 মেম্বার। আর এই এক্সিকিউটিভ কাউন্সিলের কাজ কি হবে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি করা বলো তোমার তার কাজে হচ্ছে সাহায্য করা, তাকে অ্যাসিস্ট করা, তাকে অ্যাডভাইস করা। তার মানে সোজা কথায় গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে, এই এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে কি বলো পরামর্শ করে কি করবে বলো সমস্ত সিদ্ধান্ত নেবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, রেগুলেটিং অ্যাক্ট 1773 যেখানে কি করা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হচ্ছে রিডিজাইন করা হচ্ছে, গভর্নর অফ বেঙ্গলকে রিডিজাইন করা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে, এবং একটা এক্সিকিউটিভ কাউন্সিল ক্রিয়েটেড হচ্ছে, যে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার আমরা কত দেখতে পাচ্ছি 4, এবং এই এক্সিকিউটিভ কাউন্সিল কি করবে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে হচ্ছে সাহায্য করবে এবং পরামর্শ দেবে, ঠিক আছে। এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হচ্ছেন, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস, তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ লর্ড ওয়ারেন হেস্টিংস, যিনি হচ্ছেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ওকে। আচ্ছা, সেকেন্ড কি, সেকেন্ড দেখো আমরা দেখতে পাচ্ছি যে ইট মেড দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সিজ সাবঅর্ডিনেট টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। তো এই রেগুলেটিং অ্যাক্ট 1773-তে যেটা করা হলো, অন্য দুটো প্রেসিডেন্সির যে গভর্নর, ঠিক আছে, বোম্বে এবং মাদ্রাস, এই দুটো প্রেসিডেন্সির গভর্নরকে কি করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গলের সাবঅর্ডিনেট করা হলো, মানে কি তার অধীনে নিয়ে আসা হলো। তার মানে কি এর আগে কিন্তু 3টে প্রেসিডেন্সির গভর্নর কিন্তু কি বলো স্বাধীনভাবে তাদের এখতিয়ারের মধ্যে থেকে কাজ করতো, মানে কেউ কাউরির কিন্তু অধীনে ছিল না। তো এই রেগুলেটিং অ্যাক্ট 1773 যে অ্যাক্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোমার অন্য দুটো প্রেসিডেন্সির গভর্নরকে কি করা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের হচ্ছে অধীনে নিয়ে আসা হচ্ছে। তাহলে এই যে দেখো এই যে সিস্টেমটা, তাহলে এই সিস্টেমটাকে আমরা এক কথায় বলতে পারি কি বলো সেন্ট্রালাইজেশন, ঠিক আছে। সেন্ট্রালাইজেশন মানে কি যে একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কি করা হচ্ছে বলো ক্রিয়েট করা হচ্ছে, মানে কি একটা কেন্দ্র থেকে কি হবে বলো সমস্তটা নিয়ন্ত্রণ হবে, ঠিক আছে। একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কি করা হচ্ছে বলো নিয়ে আসা হচ্ছে।
কারণটা কি? কারণটা এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে অন্য দুটো প্রেসিডেন্সির গভর্নরকে কি করা হচ্ছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কি করা হচ্ছে বলো, অধীনে নিয়ে আসা হচ্ছে। যেটা আগে কি ছিল, যে তিনটে প্রেসিডেন্সির গভর্নর স্বাধীন ছিল এবং কেউ কারোর অধীনে ছিল না, প্রত্যেকে তাদের নিজেদের এখতিয়ারের মধ্যে থেকে কি করতো বলো, কাজ করতো। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে অন্য দুটো প্রেসিডেন্সির গভর্নরকে কি করা হচ্ছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের অধীনে নিয়ে আসা হচ্ছে। তাহলে অবশ্যই এটাকে আমরা বলতে পারি যে একটা কি বলো, একটা অ্যাডমিনিস্ট্রেশন, যে অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমরা বলছি কি বলো, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কি করা হচ্ছে বলো, এখানে এস্টাবলিশড হচ্ছে। ওকে, আচ্ছা থার্ড কি বলছে, থার্ড বলছে ইট প্রোভাইড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, যেটা এস্টাবলিশড হচ্ছে 1774 এ, এবং কম্পোজিশনটা কি বলা হচ্ছে, 1 চিফ জাস্টিস অ্যান্ড 3 আদার জাজেস। ঠিক আছে, তো সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা এস্টাবলিশড করার কি বলা হচ্ছে, প্রভিশনস রয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা এস্টাবলিশড হচ্ছে 1774 এ, এবং কম্পোজিশন কি বলা হচ্ছে, 1 চিফ জাস্টিস অ্যান্ড 3 আদার জাজ। এবং যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটায়, যেটাকে আমরা এটাও বলে থাকি যে তোমার ফোর্ট উইলিয়াম, ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ ফোর্ট উইলিয়াম, ঠিক আছে। তো আমরা দেখতেই পাচ্ছি যেখানে মহারাজা নন্দ কুমারকে কি করা হচ্ছে বলো, ডেথ সেন্টেন্স দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি যে জুডিশিয়াল মার্ডার, যেটা তোমরা প্রত্যেকে জানো, তোমাদের হিস্ট্রিতে এটা পড়ানো হয়। ঠিক আছে, তো এই সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কিন্তু এর যে জুডিসডিকশনটা, এই জুডিসডিকশনটা কিন্তু ছিল বেঙ্গল, বেঙ্গল প্রভিন্স। তার মানে কি, বেঙ্গল প্রভিন্স মানে হচ্ছে ক্যালকাটা, ঠিক আছে, তোমার বিহার, ওড়িশা, এই টোটাল রিজিয়নে কিন্তু কি করা হলো বলো, এর ক্ষমতাকে হচ্ছে এক্সটেন্ড করা হলো। ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তার মানে এটা নয় যে এটা শুধুমাত্র বেঙ্গলের ক্ষেত্রে তোমার এটা ক্ষমতা তোমার সীমাবদ্ধ থাকবে, তা নয়, এর ক্ষমতাটা থাকবে কিন্তু বেঙ্গল প্রভিন্সের ক্ষেত্রে, মানে হচ্ছে ক্যালকাটা, ঠিক আছে, বিহার, ঠিক আছে, তোমার কি বলে ওড়িশা, ঠিক আছে, এই সমস্ত রিজিয়নের ক্ষেত্রে কিন্তু এই সুপ্রিম কোর্টের ক্ষমতাটা কি থাকবে বলো, প্রযোজ্য থাকবে। ঠিক আছে, আর নাম্বার 4 দেখো যেটা বলা হচ্ছে, ইট স্ট্রেংথেন দ্য কন্ট্রোল অফ ব্রিটিশ গভর্নমেন্ট ওভার দ্য কোম্পানি। ঠিক আছে, কোম্পানির ওপর ব্রিটিশ গভর্নমেন্টের কন্ট্রোলটাকে কি করছে, একটু শক্ত করছে, বাই রিকোয়ারিং দ্য কোর্ট অফ ডিরেক্টরস, কোর্ট অফ ডিরেক্টর, ঠিক আছে, যেটা হচ্ছে কোম্পানির গভর্নিং বডি, মানে কি কোম্পানির পরিচালন পর্ষদ, ঠিক আছে, বলতে পারো কোম্পানির হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি। ঠিক আছে, তো বলা হচ্ছে যে এই কোর্ট অফ ডিরেক্টরসকে কি করতে হবে, ইন্ডিয়ার রেভিনিউ, সিভিল এবং মিলিটারি অ্যাফেয়ার্সে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টকে হচ্ছে রিপোর্ট দিতে হবে। তাহলে দেখো, কোর্ট অফ ডিরেক্টরকে কি করতে হবে, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে রিপোর্ট দিতে হবে ইন্ডিয়ান অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কোন কোন বিষয়ে, মিলিটারি, সিভিল অ্যান্ড রেভিনিউ। তাহলে এইখানে এই জায়গাটা একটুখানি খুব ভালো করে মনে রাখো যে দেখো, কোর্ট অফ ডিরেক্টরস কিন্তু দেখো সেই সময় কিন্তু ভারতবর্ষের সমস্ত ক্ষমতার অধিকারী, রেভিনিউ, সিভিল অ্যান্ড মিলিটারি, মানে কি পলিটিক্যাল যে ম্যাটার, সেই ম্যাটারেও কিন্তু কোর্ট অফ ডিরেক্টরসকে কি করা হয়েছে বলো, ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে কি যে কোর্ট অফ ডিরেক্টরস যে শুধুমাত্র কোম্পানির কমার্শিয়াল বিষয়টা দেখছে তা নয়, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু কি দেখছে বলো, পলিটিক্যাল বিষয়টাও কিন্তু দেখছে। ঠিক আছে, পলিটিক্যাল বিষয়েও কিন্তু কোর্ট অফ ডিরেক্টরস কি করছে বলো, স্বাধীনভাবে হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু হ্যাঁ, যে পলিটিক্যাল এই যে বিষয়, যে বিষয়ে কোর্ট অফ ডিরেক্টরস কি করবে, ব্রিটিশ গভর্নমেন্টকে রিপোর্ট দিবে, কিন্তু এরকম নয় যে তার উপর কি রয়েছে বলো, কোনো নিয়ন্ত্রণ আছে। ঠিক আছে, এটাই হচ্ছে যে রিপোর্ট দেবে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে একটুখানি মনে রাখতে হবে। তার কারণটা হচ্ছে 1784 যখন আমরা পিটস ইন্ডিয়া অ্যাক্ট যখন আমরা পড়ব, তখন কিন্তু এই রেফারেন্সটা কিন্তু আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো 4 পয়েন্ট যেটা বলছে ফিচার্স, যে তোমার ব্রিটিশ গভর্নমেন্টের কি করছে, কন্ট্রোল কোম্পানির ওপর কি করছে বলো, একটুখানি শক্তপোক্ত করছে, যেখানে বলা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরসকে কি করতে হবে, ইন্ডিয়ার পলিটিক্যাল অ্যাফেয়ার্সে ব্রিটিশ গভর্নমেন্টকে হচ্ছে রিপোর্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ফিচার্সগুলো হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিং। সেকেন্ড হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কি হচ্ছে বলো, এস্টাবলিশড হচ্ছে 1774 এ।
থার্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অন্য দুটো প্রেসিডেন্সির গভর্নরকে হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের হচ্ছে সাবঅর্ডিনেট করা হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতেই পারি যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ হচ্ছে। অ্যান্ড ফোর্থ হচ্ছে যে কোর্ট অফ ডিরেক্টরসকে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে কি করতে হবে, ব্রিটিশ গভর্নমেন্টকে হচ্ছে রিপোর্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ফিচার্সগুলো হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট এবার আমরা যে অ্যাক্টটাই এবার চলে যাব, সেই একটা হচ্ছে অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781, যে আইনটাকে আমরা বলে থাকি অ্যাক্ট অফ সেটেলমেন্ট অথবা বলে থাকি ডিক্লেটরি অ্যাক্ট। কি বললাম? ডিক্লেটরি অ্যাক্ট। ঠিক আছে, তো এই আইনটা কেন হচ্ছে সেটাও দেখো বলা হচ্ছে, টু রেকটিফাই দ্য ডিফেক্টস অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট 1773 যে অসুবিধাগুলো ছিল, যে বলতে পারো ডিফেক্টগুলো ছিল, সেগুলোকে রেকটিফাই করার জন্য, সেগুলোকে কারেক্ট করার জন্যই কি করা হলো, এই আইনটা করা হলো 1781-এ, যেটাকে আমরা বলছি অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781 বা অ্যাক্ট অফ সেটেলমেন্ট, বা আমরা বলে থাকি হচ্ছে ডিক্লেটরি অ্যাক্ট। তাহলে অ্যামেন্ডিং অ্যাক্ট কেন বলছি, তার কারণটা হচ্ছে এই আইনটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের কিছু জায়গাকে কি করছে বলো, অ্যামেন্ড করছে। ঠিক আছে, তো রেগুলেটিং অ্যাক্ট 1773, ঠিক আছে, যে অ্যাক্টের কিছু বলতে পারো অসুবিধা ছিল, ঠিক আছে, যে অসুবিধার কারণে সেই সময় অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু অবস্টাকেল ক্রিয়েটেড হচ্ছিল, ঠিক আছে, তো সেইটাকে তোমার সমাধানের জন্যই কি করা হলো, ওই রেগুলেটিং অ্যাক্টের কিছু জায়গাকে হচ্ছে তোমার সংশোধন করা হলো 1781-এ। তো সেটাকে আমরা বলছি অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781, বা আমরা বলছি অ্যাক্ট অফ সেটেলমেন্ট বা ডিক্লেটরি অ্যাক্ট। তো এই আইনের বিশেষ দিকগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব এবং এটাই বোঝার চেষ্টা করব যে 1773 অ্যাক্টের কি দুর্বলতা জায়গা ছিল, যার জন্য আমাদেরকে 1781-এ ওই রেগুলেটিং অ্যাক্টের কি করতে হলো বলো, সংশোধন করতে হলো। তো রেগুলেটিং অ্যাক্ট 1773 কি ডিফেক্ট ছিল, যার জন্য এই 1781-এ আইনটা করা হলো এবং আইন করে ওই ডিফেক্টগুলো, ওই প্রবলেমগুলোকে সলভ করা হলো। ঠিক আছে, তো চলো আমরা আলোচনা করি ফিচার্সগুলো। তো প্রথমেই দেখো বলা হচ্ছে নাম্বার 1, ইট এক্সেম্পটেড। এক্সেম্পটেড মানে কি বলো, বাদ দেওয়া। ইট এক্সেম্পটেড দ্য গভর্নর জেনারেল অ্যান্ড দ্য কাউন্সিল, কাউন্সিল মানে যে এক্সিকিউটিভ কাউন্সিল 4 জন সদস্য নিয়ে, ফ্রম দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ফর দ্য অ্যাক্টস ডান বাই দেম ইন দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি। সোজা কথায় গভর্নর জেনারেল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল, ঠিক আছে, যেটাকে কি করা হলো, সুপ্রিম কোর্টের জুরিসডিকশন থেকে কি করা হলো বলো, বাদ দেওয়া হলো। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভকে কি করা হচ্ছে বলো, সেপারেট করা হচ্ছে। জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভকে কি করা হচ্ছে, সেপারেট করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি করতে পারবেন না, গভর্নর জেনারেল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিলের, ঠিক আছে, কোনো কাজ, যে কাজটা তারা তাদের অফিসিয়াল ক্যাপাসিটিতে করেছে, সেই কাজ নিয়ে সুপ্রিম কোর্ট কি করতে পারবে না, কোনো রকম কোনো তোমার বলতে পারো মানে জাজমেন্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট দিতে পারবে না। মানে কি, সুপ্রিম কোর্টের এখতিয়ারের বাইরে গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের যে কোনো কাজ, যে কাজটা তারা অফিসিয়াল ক্যাপাসিটিতে করেছেন, সেই কাজ নিয়ে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কোনো রকম কোনো সিদ্ধান্ত বা সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার জুরিসডিকশনের মধ্যে আসবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভকে কি করা হচ্ছে বলো, সেপারেট করা হচ্ছে। ওকে, এবং এটাও বলা হচ্ছে যে সিমিলারলি ইট অলসো এক্সেম্পটেড দ্য সার্ভেন্ট অফ দ্য কোম্পানি ফ্রম দ্য jurisdiction of the Supreme Court for their official action। শুধুমাত্র গভর্নর জেনারেল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল নয়, অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানির সার্ভেন্টদেরকেও কি করা হলো, সুপ্রিম কোর্টের এখতিয়ার থেকে হচ্ছে কি করা হচ্ছে বলো, তাদেরকেও বাদ দেওয়া হচ্ছে। যে কোম্পানির সার্ভেন্ট, ঠিক আছে, যারা অফিসিয়াল ক্যাপাসিটিতে যে কাজ করবে, ঠিক আছে, সেই কাজ নিয়ে সুপ্রিম কোর্ট কি করতে পারবে না, কোনো রকম কোনো মুভমেন্ট করতে পারবে না। ঠিক আছে, কিন্তু কেন, অ্যাকচুয়ালি বলে রাখি
যে এখানে অ্যাকচুয়ালি কোম্পানির সার্ভেন্টদের ওপর কি হয়ে যাচ্ছে বলো, ডুয়াল কন্ট্রোল। সেই ডুয়াল কন্ট্রোলটা কি? সেই ডুয়াল কন্ট্রোলটা হচ্ছে এটাই যে যখন 1773 রেগুলেটিং অ্যাক্টে, এই জায়গাটায় দেখো, যখন 1773 রেগুলেটিং অ্যাক্টে যখন বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্টের কথা, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়েছিল না যে সুপ্রিম কোর্ট, ঠিক আছে, কোম্পানির অফিসিয়ালসদের বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবে না, কোম্পানির অফিসিয়ালসদের কোনো কাজ নিয়ে সুপ্রিম কোর্ট কোনো মানে মুভমেন্ট করতে পারবে না, এরকমটা কিন্তু কিছু বলা ছিল না। তার মানে কি, যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা যেরকম বলতে পারো একজন যে বেঙ্গল প্রভিন্সে একজন সাধারণ মানুষ যে বসবাস করছে তার ক্ষেত্রেও যেরকম সিদ্ধান্ত নিতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ পারবে কি বল কোম্পানির অফিসিয়ালসদের ক্ষেত্রেও, ঠিক আছে। কিন্তু বলে রাখি, কোম্পানির অফিসিয়ালসদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু অধিকারী ছিল গভর্নর জেনারেল ইন কাউন্সিল। কি বললাম? গভর্নর জেনারেল ইন কাউন্সিল ছিল হচ্ছে কোম্পানির কর্মচারীদের ক্ষেত্রে কি বলো সিদ্ধান্ত নেওয়ার হচ্ছে কি বলো অধিকারী। তার মানে ভাবো, কোম্পানির যারা অফিসিয়ালস তাদের ওপর কি রয়েছে বলো, ডুয়াল কন্ট্রোল। একটা কন্ট্রোল হচ্ছে সুপ্রিম কোর্ট, আর একটা কন্ট্রোল হচ্ছে কি বলো গভর্নর জেনারেল ইন কাউন্সিল। তার ফলে এই কারণে দেখা যাচ্ছে কি বলো যে একটা বলতে পারো মানে অসুবিধার কি হচ্ছে বলো সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। কোম্পানির যারা অফিসিয়ালস তাদের উপর সুপ্রিম কোর্টেরও কন্ট্রোল, আবার গভর্নর জেনারেল ইন কাউন্সিলেরও হচ্ছে কন্ট্রোল। তাহলে সেই ক্ষেত্রে ভাবো যে কোম্পানির অফিসিয়ালদের ক্ষেত্রে গভর্নর জেনারেল কাউন্সিলও সিদ্ধান্ত নিচ্ছে, আবার সুপ্রিম কোর্টও সিদ্ধান্ত নিচ্ছে। তো সেই ক্ষেত্রে বলা হলো যে কোম্পানির অফিসিয়াল যারা অফিসিয়াল ক্যাপাসিটিতে যারা কাজ করবে তাদের যে কোনো কাজ নিয়ে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কি করতে পারবে না, কোন রকম সিদ্ধান্ত নিতে পারবে না। যা সিদ্ধান্ত নিবে সেটা হচ্ছে গভর্নর জেনারেল ইন কাউন্সিল, ঠিক আছে। তো এটাকেই কি করা হলো, সেপারেট করে দেওয়া হলো যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, ঠিক আছে, কোম্পানির যারা অফিসিয়াল ক্যাপাসিটিতে ধরো কাজ করছে, ঠিক আছে, সেই কাজ নিয়ে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কি করতে পারবে না, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যা সিদ্ধান্ত নিবে সেটা গভর্নর জেনারেল ইন কাউন্সিল, ঠিক আছে। তো এই সেপারেশনটাই আমরা দেখতে পাচ্ছি এই এই যে অ্যাক্টটাকে আমরা বলছি অ্যামেন্ডিং অ্যাক্ট 1781, বা আমরা বলছি কি বলো অ্যাক্ট অফ সেটেলমেন্ট, বা বলছি ডিক্লেটারি অ্যাক্ট। ওকে, নেক্সট নাম্বার 2 কি বলছে, ইট এক্সক্লুড দ্য রেভিনিউ ম্যাটার্স অ্যান্ড দ্য ম্যাটার্স অ্যারাইজিং ইন দ্য কালেকশন অফ রেভিনিউ ফ্রম দ্য জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তাহলে বলা হলো রেভিনিউ ম্যাটারে সুপ্রিম কোর্ট কি করতে পারবে না, কোন রকম কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, ঠিক আছে। তাহলে রেভিনিউ ম্যাটারে হাইয়েস্ট কোর্ট কে হবে? রেভিনিউ ম্যাটারে কিন্তু হাইয়েস্ট কোর্ট হবে হচ্ছে গভর্নর জেনারেল ইন কাউন্সিল, ঠিক আছে। তাহলে রেভিনিউ ম্যাটারে হাইয়েস্ট অ্যাপিল কোর্ট কিন্তু হবে গভর্নর জেনারেল ইন কাউন্সিল, আর ক্রিমিনাল ম্যাটারে কিন্তু হাইয়েস্ট কোর্ট থাকবে হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, ঠিক আছে। তা দেখো বলাই হলো যে রেভিনিউ ম্যাটারে কিন্তু সুপ্রিম কোর্ট কি করতে পারবে না, কোন রকম কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। রেভিনিউ ম্যাটারে হাইয়েস্ট অথরিটি তাহলে কে হচ্ছে, গভর্নর জেনারেল ইন কাউন্সিল, গভর্নর জেনারেল ইন কাউন্সিল, যার কম্পোজিশনটা কি হবে, গভর্নর এবং অ্যান্ড টু হচ্ছে আদার কি বলো কাউন্সিলের মেম্বার। ওই যে বললাম না যে তোমার 1773 রেগুলেটিং অ্যাক্টে কি হলো, এক্সিকিউটিভ কাউন্সিল কি হলো ক্রিয়েটেড হলো, কতজন মেম্বার, 4 জন। তো বলা হলো এই যে গভর্নর জেনারেল ইন কাউন্সিল, যেটাকে আমরা বলছি হাইয়েস্ট অ্যাপিল কোর্ট ইন সিভিল কেস, তো এই গভর্নর জেনারেল ইন কাউন্সিলের, ঠিক আছে, কম্পোজিশনটা কি বলছে, কম্পোজিশনটা বলছে গভর্নর জেনারেল এবং হচ্ছে 2 আদার কাউন্সিলর, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে বলতে পারো হাইয়েস্ট অ্যাপিল কোর্ট ইন ম্যাটার অফ সিভিল। আর ক্রিমিনালের ক্ষেত্রে কিন্তু থাকবে হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। ক্রিমিনাল ম্যাটারে কিন্তু সুপ্রিম কোর্টকে কি করা হচ্ছে না বলো, ডিপ্রাইভ করা হচ্ছে না। যেটা সুপ্রিম কোর্টের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি রেভিনিউ ম্যাটার। তাহলে রেভিনিউ ম্যাটারে কিন্তু হাইয়েস্ট অ্যাপিল কোর্ট হচ্ছে কি গভর্নর জেনারেল ইন কাউন্সিল। ওকে, থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট বলছে ইট প্রোভাইডেড দ্যাট সুপ্রিম কোর্ট was to have jurisdiction over all the inhabitants of Calcutta। এখানে দেখো সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন, সেই জুরিসডিকশনটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসা হলো।
একটুখানি মনে করার চেষ্টা করো, আমি যখন তোমাদেরকে এই আইনটা যখন আলোচনা করছিলাম, রেগুলেটিং অ্যাক্ট 1773 এর ফিচার্স, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তার জুরিসডিকশন কিন্তু কি বলো বেঙ্গল প্রভিন্সের ক্ষেত্রে। আর বেঙ্গল প্রভিন্স মানে কি ক্যালকাটা, বিহার এবং হচ্ছে ওড়িশা। কিন্তু এই অ্যাক্ট অফ সেটেলমেন্ট বা অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781 সেখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের জুরিসডিকশন কিন্তু শুধুমাত্র থাকবে হচ্ছে ক্যালকাটার ক্ষেত্রে, মানে কি ওই বেঙ্গল প্রভিন্সের ক্ষেত্রে নয়, শুধুমাত্র ক্যালকাটা মানে বিহার এবং উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু কি বলো এটা তোমার এখতিয়ার তার কি হবে না বলো এক্সটেন্ডেড হবে না, তার জুরিসডিকশন এক্সটেন্ডেড হবে না, তাহলে তার জুরিসডিকশন শুধুমাত্র বলতে পারো থাকবে হচ্ছে ক্যালকাটার ক্ষেত্রে। তার মানে কি সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন সেটাকে কিন্তু কি করা হলো বলো, সেটাকে তোমার লিমিটেড করে দেওয়া হলো, এবং লিমিটেড করে দেওয়া হলো শুধুমাত্র ক্যালকাটার ক্ষেত্রে। তাহলে যখন সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা যখন এস্টাবলিশড হচ্ছে 1774, তখন কিন্তু এর জুরিসডিকশন ছিল হচ্ছে বেঙ্গল প্রভিন্স, মানে কি ক্যালকাটা, বিহার, ওড়িশা। কিন্তু অ্যাক্ট অফ সেটেলমেন্ট যেখানে বলা হলো যে সুপ্রিম কোর্টের জুরিসডিকশন শুধুমাত্র থাকবে হচ্ছে ক্যালকাটার ক্ষেত্রে। এবং দেখো বলা হচ্ছে ইট অলসো রিকোয়ার্ড the court to administer the personal law of the defendants, that is Hindus were to be tried according to Hindu law and Muslim were to be tried according to Mohammedan laws। তার মানে হচ্ছে এখানে যে সুপ্রিম কোর্ট কি করবে, পার্সোনাল ল ফলো করে কি করবে বলো জাজমেন্ট দেবে। তাহলে এখানে দেখো আমরা এটা দেখতে পাচ্ছি যে এই অ্যাক্ট অফ সেটেলমেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বলো, যেখানে পার্সোনাল লকে কিন্তু রেকগনাইজ করা হচ্ছে, ঠিক আছে। যেরকম বলতে পারো ইংলিশ ল যেরকম রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল লকেও কিন্তু এখানে কি করা হলো, রেকগনাইজ করা হলো। যে বলা হলো হিন্দুরা হিন্দু আইন অনুযায়ী কি হবে, তাদেরকে তাদের সমস্যাগুলো সমাধান হবে, ম্যারেজ, ডিভোর্স, প্রপার্টি, উত্তরাধিকার আইন, সমস্ত কিছু। এবং মুসলিমরা মুসলিমদের যে আইন, সে আইন অনুযায়ী তাদের কি হবে বলো, তাদের সমস্যার সমাধান হবে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল লকে কি করা হচ্ছে বলো, রেকগনাইজ করা হচ্ছে, যে হিন্দুরা হিন্দু আইন অনুযায়ী কি হবে, তাদের জাজমেন্ট হবে, মুসলিম ল অনুযায়ী তাদের হচ্ছে সমস্যার সমাধান হবে, ঠিক আছে। নাম্বার 4 আমরা দেখতে পাচ্ছি যেটা বলছে ইট লেট ডাউন দ্যাট অ্যাপিল ফ্রম দ্য প্রভিন্সিয়াল কোর্ট কুড বি টেকেন টু দ্য গভর্নর জেনারেল ইন কাউন্সিল অ্যান্ড নট টু দ্য সুপ্রিম কোর্ট। এই যে গভর্নর জেনারেল ইন কাউন্সিল, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে হাইয়েস্ট অ্যাপিলেট কোর্ট ইন সিভিল ম্যাটার, কম্পোজিশনটা কি বলেছিলাম, গভর্নর অ্যান্ড 2 আদার কাউন্সিলর। তো বলা হচ্ছে যে এই যে প্রভিন্সিয়াল কোর্টের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে সদর দিওয়ানি আদালত, আর সদর হচ্ছে কি বলো, সদর হচ্ছে নিজামাত আদালত, ঠিক আছে। তো এই দুটোকে আমরা বলতাম প্রভিন্সিয়াল কোর্ট। তো কি বললাম, সদর দিওয়ানি আদালত আর সদর হচ্ছে নিজামাত আদালত। তো সদর দিওয়ানি আদালত যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিভিল, আর সদর নিজামাত আদালত সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিমিনাল। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে সদর যে দিওয়ানি আদালত, তার বিরুদ্ধে আমরা অ্যাপিল করব কোথায়, গভর্নর জেনারেল ইন কাউন্সিল, ওকে। কিন্তু সদর নিজামাত আদালতের বিরুদ্ধে আমরা অ্যাপিল করব সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, ঠিক আছে। তাহলে বলা হলো যে প্রভিন্সিয়াল কোর্ট, ঠিক আছে, ইট লেট ডাউন দ্যাট অ্যাপিল ফ্রম দ্য প্রভিন্সিয়াল কোর্ট could be taken to the governor general in council and not to the supreme court। এটা কিন্তু কোন ক্ষেত্রে, এটা হচ্ছে সিভিল, ঠিক আছে। কারণটা হচ্ছে কি, যে সিভিল ম্যাটারে হাইয়েস্ট অ্যাপিল কোর্ট হচ্ছে কিন্তু গভর্নর জেনারেল ইন কাউন্সিল, নট সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। তাহলে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কিন্তু হচ্ছে আমরা বলবো যে হাইয়েস্ট অ্যাপিলেট কোর্ট, যেখানে আমরা সদর নিজামাত আদালতের বিরুদ্ধে আমরা অ্যাপিল করব হচ্ছে কি বলো, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটাতে, ঠিক আছে। অ্যান্ড নাম্বার 5 বলা হলো ইট এম্পাওয়ার্ড দ্য গভর্নর জেনারেল ইন কাউন্সিল টু ফ্রেম রেগুলেশন ফর দ্য প্রভিন্সিয়াল কোর্টস অ্যান্ড কাউন্সিল, ঠিক আছে। গভর্নর জেনারেল ইন কাউন্সিল কি করবে, প্রভিন্সিয়াল কোর্ট মানে এই যে সদর দিওয়ানি আদালত, সদর নিজামাত আদালত, ঠিক আছে। তো বলছে প্রভিন্সিয়াল কোর্টের ফ্রেম রেগুলেশন মানে প্রভিন্সিয়াল কোর্ট কিভাবে কাজ করবে না করবে, সেখানে অ্যাপিল কিভাবে হবে না হবে, সেই বিষয়ে হচ্ছে গভর্নর জেনারেল ইন কাউন্সিল কি করতে পারবে, রুল রেগুলেশনস হচ্ছে করতে পারবে, ঠিক আছে। তো এই যে অ্যাক্ট অফ সেটেলমেন্ট বা আমরা বলছি অ্যামেন্ডিং অ্যাক্ট
1781 বা ডিক্লেটারি অ্যাক্ট, তাহলে এই অ্যাক্টে আমরা দেখতে পাচ্ছি যে রেগুলেটিং অ্যাক্ট 1773 এর যে ডিফেক্টগুলো, সেই ডিফেক্টগুলো হচ্ছে এখানে কি করা হচ্ছে বলো, এখানে সমাধান করা হচ্ছে। সেই ডিফেক্টটা কি, সেই ডিফেক্টটা হচ্ছে জুডিশিয়ারির সাথে এক্সিকিউটিভের কি বলো যে ক্ল্যাশ, ঠিক আছে। কোম্পানির অফিসিয়ালসদের ওপর কি বলো যে ডুয়াল কন্ট্রোল, গভর্নর জেনারেল ইন কাউন্সিল এবং হচ্ছে গিয়ে তোমার সুপ্রিম কোর্টের। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে কারেক্ট করার জন্যই কি করা হলো, অ্যাক্ট অফ 1781 বা আমরা বলতে পারি ডিক্লেটারি অ্যাক্ট, অ্যাক্ট অফ সেটেলমেন্ট অ্যামেন্ডিং অ্যাক্ট 1781, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের সেশন, যেখানে আমি তোমাদের সাথে এই দুটো রুল আমি আলোচনা করলাম। একটা হচ্ছে তোমার কি বলে রেগুলেটিং অ্যাক্ট 1773 আর একটা হচ্ছে অ্যাক্ট অফ 1781, ঠিক আছে। তো খুব ভালো করে এই আইন দুটো দেখো, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে করতে পারো, অবশ্যই আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে। তো আরও একবার তোমাদের সবাইকে বলবো আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রিপশন নাও এবং এই যে ইউটিউব চ্যানেল WBPSCGS101, এই ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের সাথে এইভাবেই হচ্ছে আমি প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের নেব, ডিটেলস আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমাদেরকে আমি বোঝাবো যে প্রত্যেকটা যে আমাদের প্রভিশনস ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের যে ইনফরমেশনসগুলো এম লক্ষ্মীকান্তের বইয়ে রয়েছে, আমি প্রত্যেকটা তোমাদেরকে একদম এলাবোরেটলি হচ্ছে আমি আলোচনা করব, ঠিক আছে। তো আমার প্রোফাইল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ডেসক্রিপশন বক্স থেকে আমার প্রোফাইল লিঙ্কে গিয়ে তোমরা আনএকাডেমির আমার ক্লাস তোমরা অ্যাক্সেস করতে পারবে, স্পেশাল ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্লাস ক্লাস, ঠিক আছে। তো পরের ভিডিওতে আমি তোমাদের সাথে আবার আলোচনা করব কোম্পানি রুল নিয়ে এবং পরের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী যে দুটো আইন, ঠিক আছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এবং চার্টার অ্যাক্ট। তো পরের ভিডিও তোমরা অবশ্যই তোমরা নোটিফিকেশনস পেয়ে যাবে, আর নোটিফিকেশনস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো, তাহলে সেই ক্ষেত্রে নতুন ভিডিও যখন এখানে আপলোড হবে তোমরা তার নোটিফিকেশনস পেয়ে যাবে। তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি, ওকে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। আরও একবার WBPSCGS101 চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কোম্পানি রুল এবং পরবর্তী যে কোম্পানি রুল রয়েছে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ।